ভোর রাতে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে কাজ করে আবার রাতে বাসায় ফিরে ঘুমানোটাই আমার কাজ। ছোট্ট পরিবার, ছোট্ট সংসার। আমার বেশ কিছু জমি আছে, কিছু জায়গাতে ধান চাষ, কিছু জায়গাতে বেগুন, ফুলকপি, ওই সিজন অনুযায়ী যেটা হয় আর কি। সকালে ঘুম থেকে ওঠা, খেতে কাজ করা, আবার ঘুমিয়ে পড়া, আবার পরের দিন সকালে সেই ঘুম থেকে ওঠা, খেতে কাজ করা, ঘুমিয়ে পড়া। খুব একটা নতুন কিছু ছিল না আমার জীবনে। আমি অবশ্য আমার এই জীবনে বেশ ভালোই ছিলাম। এমনই একদিন মধ্যরাতে ঘুম থেকে উঠে দুটো কাঁচামরিচ, পান্তা ভাত, কোচড়ে খেয়ে ফজরে নামাজ পড়ে বের হয়েছি। রোদে পুড়ে সারাদিন কাজ করে দুপুরের দিকে যখন খুব ক্লান্ত, তখন একটু বিশ্রাম নিতে বসলাম খেজুর গাছের নিচে। তখনই আমার স্ত্রী আমার জন্য খাবার নিয়ে আসে। পোটলা রেখে তাকে বিদায় দিয়ে একটু জিরিয়ে নিচ্ছিলাম। ঠিক এমন সময় আমার বন্ধু, যার ক্ষেত আমার ক্ষেতের লাগোয়া, ও আমার কাছে এসে বলে, কিরে দোস্ত, ভাবি রাঁধছে কি? আয়, আজ দুজন এক লাগে খাই। আমিও সায় দিলাম, আয় বয় বয়। দুজন একসাথে খেতে বসলাম। আমার পদে আলু ভর্তা আর পেঁপে ভাজা। ও অবশ্য এনেছিল পুঁটি মাছ, কলসি মাছ, পানি ডাল, পটল ভাজা। দুজন একসাথে খেতে শুরু করলাম। ও বলল, কে বেটা, বাবি রাঁধছে কি? পেঁপে ভাজা, ওর দিকে খাইতে পারবি নে? ওই পরশুদিন রাইতে করা মাছ ধরসালাম, কলসা মাছ, কটা পুঁড়ি মাছ, এই নুন দিয়ে জাল দিয়ে থুললে কয়টা আছে, আবার ধরা লাগবে। দেই রাইতে আবার বাইরে মনে, তুই যাবি? আমায় জিজ্ঞেস করলো। না না, তুই ধরিস। দুজন আবার খাওয়া শুরু করলাম। কয়েকটা পুঁটি মাছ আর খলসে মাছ আমার প্লেটে উঠিয়ে দিল। দুজন বেশ আনন্দ করে খাচ্ছিলাম। হঠাৎ করে সে বলে উঠল, দোস্ত, পুকুর পাড়ের যে ক্ষেতের আইলটা ভাঙ্গি গেছে দেখছো? ওইটা যদি পুরো ভাঙ্গে যায়, হলে তো পানি সব ক্ষেতের মধ্যে। কেমনি কইবেন কদাই? একটা কাম করবি নেই, তুইও তো বড় বেন্নি আলি, দুইজনে মিললে আগে ক্ষেতের আইলটা দিব আনে, হ্যাঁ নাইলে অন্য কামটা ভন মানে, কি কও? আমিও তার কথায় সায় দিয়ে বললাম, ঠিক আছে, এই ভালোই বেন। সে আবার বলল, ঠিক আছে, তো আমি ওই বড়রাইতে তোরা বললাম অনেক বাইরে। হ্যাঁ, আমি ঠিক আছে বলে আবারও খেতে শুরু করলাম। দুজন খাওয়া দাওয়া শেষ করে খেজুর গাছের নিচে বাতাস উপভোগ করছিলাম। আশেপাশে প্রকৃতি, ঋতু বাতাস শীতল করে দিচ্ছিল মন। এভাবেই কিছুক্ষণ জিরিয়ে নেওয়ার পর ও চলে গেল ক্ষেতের দিকে, আর আমি চলে গেলাম আমার ক্ষেতে। সারাদিন ভর কাজ করে সন্ধ্যা নাগাদ পৌঁছালাম বাড়িতে। ওই খুচরো কাজটা কিছু কাজ করে রাতের খাবার শেষ করে ঘুমোতে ঘুমোতে প্রায় 11টা বেজে গেছে। ঘুমাতে যাওয়ার আগে মাটি কাটার জন্য শাপল, কোদাল সবকিছুই বারান্দায় রেখে দিয়েছিলাম। আর স্ত্রীকে বলেছিলাম, হলো তুমি আর মাইয়া ঘরেই ঘুমা, বুঝো, মুই ওই বারিন্দায় ঘুমাই। ওই মিলুন নেই বলান দেবে আনে, আমি একটু মাটি কেটে দেওয়া লাগবে, নাইলে কোন সময় কি বৃষ্টি বৃষ্টি হলে পানি বনিতে তলাই যায়, এলে তো খ্যাটটা কালে শ্বাস হয়ে যাবে। তোমরা ঘুমাও। এই বলে আমি ঘুমাতে চলে গেলাম বারান্দায়। কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। ঘুম ভাঙলো মিলনের ডাকে, কই? আমি ঘুম থেকে জেগে উঠলাম। ওর হাতে শাপল কোদাল কিছুই ছিল না। কে বেড়া, তুই শাপল কোদাল কিছু আরো নাই? সে বলল, না বেড়া, শাপল নেছে আবার কুদ্দুস মেয়, ল ওই তোদ্দারে আছে না, হেই লই ল যাই। আমিও আর কথা পারলাম না, শাপল কোদাল নিয়ে রওনা দিলাম তার সাথে। হাঁটতে হাঁটতে যখন ক্ষেতের কাছে, তখন মৃদু বাতাস ঠান্ডা করে দিচ্ছিল পুরো দেহ। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আইলের কাছে। আইলটা সত্যি একদম নড়বড় হয়ে আছে, যখন তখন ভেঙে পড়তে পারে। তাই দুজনে মাটি কাটা শুরু করলাম বড় দিঘির পাড়ে।
প্রথমে মাটি কাটতে শুরু করলো মিলন। ও এক একটা চাকা কেটে দিচ্ছে, আর আমি সেগুলো নিয়ে ফেলে আসছি আইলের মাথায়। পুরো আইলটাকে ভাবতে হবে আবার নতুন করে। কিন্তু মিলন মাটির চাকাগুলো কাটছিল এত বড়, আমার টেনে নিতে খুব কষ্ট হচ্ছিল। ওকে বললাম, বেড়া একটু ছোট সাইজের কাঠ, বেড়া নেতে তো মোর খবরই যেতে আছে। ও বলল, আচ্ছা ঠিক আছে, খারা একটু ছোট কাটতে আসি। ও আবার মাটি কাটতে শুরু করলো। একটা মাটির চাকা কাঁধে তুলে সেগুলোকে বহন করে নিতে আমার সত্যি বেশ কষ্ট হচ্ছিল। প্রায় আধ ঘন্টার মতো কি মাটি টানেনি, তাতেই আমার শরীর একদম ক্লান্ত হয়ে যায়। এবার মাটি কাটার জায়গায় এসে বসে বলি, দোস্ত তুই একটু কাট, মোর একটা ঠ্যাং আত্মা ব্যথ হয়ে গেছে। তুই সে মারিসা কার হয়ে গিয়ে মার সে টানতে পারে বেড়া। কথা বলতে বলতে কোমর থেকে একটা বিড়ি বের করে কেবলমাত্র ধরাতে যাব, তখনই মিলন চিৎকার করে ওঠে, দূর বেড়া, কি একটা বিড়ি খাওয়া নিস। ব্যাপারটা কেমন যেন লাগলো আমার কাছে। যে বেটা সারাদিন বিড়ি খায় সে বেটা আমাকে বরণ করছে। আইসে নিজে সারাদিন বিড়িটা নর মোড়ে বিড়ি খাই আমি বিঙে রাইতে আমি বাদ দে, তুই টানবি কি না হইয়া তো আমার কথায় কোনো উত্তর দেব না। আমি আমার মতো বিড়ি ধরিয়ে টানছি। তবে কেন যেন আমার অদ্ভুত লাগছিল পুরো বিষয়টা। আমি যখনই বিড়ি ধরিয়েছি ও আমার কাছ থেকে যেন 2 হাত দূরে সরে গেল। বারবার শুধু বলছিল ও নাকি বিড়ির গন্ধ সহ্য হচ্ছে না। আমি অবশ্য খুব বেশি গুরুত্ব দিইনি ওর কথায়। আগত্যা বিড়ি খাওয়া শেষ করে এবার শাপল তুলে নিলাম আমি। কোদালটা তখন পাশেই রাখা। শাপল দিয়ে আমি এক চাকা মাটি কেটেছি, তখন সে বলে বসে, এই তুই তো দূরে যাই খারা, মই চাহাটা নিলই হেবার তুই আবার কারিস, ওই বিড়ি বুড়ি লই সর। বিড়িটাও তখন একদম শেষের দিকে, তাই ছুরি ফেলে দিলাম। এরপর শুরু করলাম মাটি কাটা। আমার পুরো ব্যাপারটা কেন যেন একটু সন্দেহ লাগছিল, তাই কৌতূহল বশতই মাটির চাকাটা একটু বড় সাইজই কাটলাম। কিন্তু না, দেখে মনে হলো সে কিছু টেরই পায়নি। পরের বার আরেকটু বড়। এরকম করতে করতে প্রায় 1 হাত, 1.25 হাত, 1.5 হাত, প্রায় 2 হাত পরিমাণ মাটির চাকা কেটেছি। সে অনায়াসে তুলে নিয়ে ফেলে আসছে সেই আইলের মাথায়। তার জন্য কোনো হেলদোল নেই। 2 হাত সাইজের মাটির চাকা, যেটা কোনো মানুষের পক্ষে তুলে নেওয়া সম্ভব না, সে অনায়াসে কাঁধে তুলে নিয়ে ফেলে আসছে। এতক্ষণে পুরো ব্যাপারটা বুঝতে আমার খুব একটা বেগ পেতে হয়নি। তারপরেও পুরো ব্যাপারটা নিশ্চিত হতে ও কাছে আসতে সূরা ফাতিহা পড়া শুরু করলাম। সূরা ফাতিহা শুরু করেছে কি করিনি, ও চিৎকার করে উঠল, কি বেন্যা রাইতে বেটাটা সূরা পড়া লইছ, কতক্ষণ বিড়ি খায়, কতক্ষণ সূরা পড়ে, এবার থাম, তুই মারি ক্যাট। এতক্ষণে আমার বোঝার আর কিছু বাকি নেই। আমি যার সাথে আছি এ আমার বন্ধু মিলন হতেই পারে না, এ অন্য কোনো সত্তা। কিন্তু উপায়, এখান থেকে বেঁচে ফেরার উপায়টা কি? কথা ভাবছি, তখনই মাথায় আসলো কোমরে গোছা রাখা বাকি বিড়িগুলো। সেখান থেকে একটা বের করে আবারও জ্বালিয়েছি, যাতে মনে একটু সাহস চলে আসে। কারণ জিন ভূত আগুন দেখলে নাকি কাছে আসে না। ওই যে একটু আগে যখন বিড়ি ধরিয়েছিলাম তখন যে 2 হাত দূরে সরে গিয়েছিল, সেই ব্যাপারটা এই মাথায় বারবার ঘুরপাক খাচ্ছিল। তাই নতুন করে আরেকটা বিড়ি ধরিয়ে মাটি কাটা শুরু করলাম। কিন্তু বিড়ি তো এখন না তখন শেষ হবেই, তাই ভয় হচ্ছিল কি নাকি হয়ে যায়। অন্যদিকে ফজরের আজান এখনো কেন দেয়নি সেটাই ভাবছিলাম। ঘুম থেকে কি তাহলে খুব তাড়াতাড়ি উঠে আসলাম? এতক্ষণে পুরো টনক নড়ল আমার। চারিদিকে খুটখুটে অন্ধকার। রাত যে এখনো অনেক বাকি তা বুঝতে আর ভুল হলো না। এবার মনে মনে সিদ্ধান্ত নিলাম, যেভাবেই হোক এর হাত থেকে আমাকে বাঁচতেই হবে। তাই চিন্তা ভাবনা করে একটু মনের সাহস নিয়ে এবার বড় করে একটু চাকা কাটলাম। এতক্ষণেও বারবার মাটির চাকা নিতে আসছে, ফেলে আসছে, এমন কোনো কথা বলেনি আর। ওই 2-1টা বিড়ি বা সুরার কথা ছাড়া।
আমি এতক্ষণে চিন্তা ভাবনা করে নিয়েছিলাম আমাকে কি করতে হবে। শেষবারের মতো মাটির চাকাটা আরো একটু বড় কেটে শাপলটা পাশে কূপে রেখে কোদালটা কেবল হাতে নিয়েছি। ঠিক তখনই মাটির চাকাটা তুলতে যখন সে নিচু হয়েছে, আমি আর এক বিন্দু সময় নষ্ট করিনি। পাশে থাকা কোদালটা তুলে এক কোপ বসিয়ে দিই তার গলায়। আমার চোখের সামনে শরীর থেকে মাথাটা আলাদা হয়ে যায়। জিন, ভূত, পিশাচ যাই হোক না কেন, আমার চোখের সামনে তো মানুষের অবয়ব। তাই ভয় আর আতঙ্কে কোদালটা ফেলে রেখে দৌড়ে ছুটে গেলাম বাড়ির দিকে। এক দৌড়ে বাড়ির উঠানে গিয়ে আছাড় খেয়ে পড়ে গেলাম। আতঙ্কে আর ভয় স্ত্রীকে ডাক দিলাম, ও মিনুর মা, ও মিনুর মা, এদিকেও, ও মিনুর মা। আমার স্ত্রী ধরফর করে ঘুম থেকে উঠে দৌড়ে ছুটে আসতেন। আমার তো কোনো জ্ঞান প্রায় যায়। আমাকে কোনো রকম তুলে ঘরে নিয়ে গিয়ে বিছানায় শোয়ালো। শোয়ানোর সাথে সাথে যেন আমার চোখ দুটো বন্ধ হয়ে গেল। চোখ খুললাম পরদিন সকালে। আমার স্ত্রী তখন আমার মাথায় পানি দিয়ে দিচ্ছে। আশেপাশে প্রতিবেশী বেশ কয়েকজন আমার বিছানার পাশে দাঁড়ানো। তার মধ্যেই ছিল আমার সেই বন্ধু মিলন, যার সাথে গতকাল রাতে আমার মাটি কাটার কথা ছিল, অথবা কেটেছি বলতে পারেন। আমি তাকে দেখে একটু অবাক হইনি, কারণ আমি জানতাম আমি যাকে দেখেছি সে মানুষ ছিল না। তারপরেও একটু শক্তি চুকিয়ে কাপা কাপা কণ্ঠে তাকে জিজ্ঞেস করলাম, মিলন, কাল তুই আইছিলি? সে বলল, আর কোষ্টা দোস্ত, রাইতে বাসায় যাইয়া পান খাইয়া তোর ভাবির লাগে গপ্প কইতে কইতেই বাজে রাতির একটা। হেয়ার পর যে ঘুমাইছি উড়ছি হেই ফয়জুর রাইজানের পর। বোঝালাম খেতে তো লাগে দেখাইবেন কুমারে, পরে খেতে রইনে যাইয়া শুনি তুই বলে অসুস্থ। এই পর তো দৌড়ে এলাম, কি হয়েছে হন? কি হয়েছে কি? রাইতে বলে ওই উড়ানে নাইমে আল্লাহ সিল্লেই স্যার গইরেইছো, কি হয়েছে কি? আমি এত কষ্টের মাঝে অমিতে ফেসে বললাম, কি হয়েছে? সে যদি জানতি আমি কাল কি দেখছি, কার দেখছি, আর কোথায় আসালাম, যদি জানতি। বলতে বলতে আমার চোখ দুটো যেন আবার বন্ধ হয়ে আসছিল। তারপর আর কিছু মনে নেই। হুশ ফেল সন্ধ্যেবেলায় ইমাম সাহেবের পানির ছটকায়। ইমাম সাহেব পানি পড়ার একটা তাবিজ দিয়ে গেলেন। এরপর সুস্থ হতে খুব বেশি দিন লাগেনি আমার। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। ওই ঘটনার পর ভোর রাতে বের হলে সময়, আকাশ সব কিছু দেখে বের হতাম। আর বারান্দায় একা আর কখনো ঘুমাতাম না। এরপরেও অনেক কিছুর সামনে পড়েছিলাম আমি, কিন্তু কখনো ভয় পাইনি। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে শেয়ার করবেন। আমি কাউসার, জালুকাঠি, কীর্তি পয়সা থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।